ঘরণী যদি ঘরে না থাকে তাহলে যে কি সমস্যা হয় আমি এই কয়েক মাস মর্মে মর্মে উপলব্ধি করছি। আমার কচুল্লতি আমার প্রিয়, তো মাঝে মধ্যেই আমাদের বাড়ি রান্না হয়, কিন্তু আমার কাছের মানুষটি কেন আগের দিন ছুলে রাখতো এখন বুঝতে পারছি। ওই কচুল্লতি ছুলতে গিয়ে আমার 1 ঘন্টা সময় লেগেছে, যেখানে 1:30টার সময় আমরা অপরাহ্নের আহার সময় মতো ঘড়ি দেখে করতাম, আজকে আমার করতে দুপুরের আহার করতে করতে প্রায় 2:30 হয়ে যায়। আর অনেক বিষয়েই কয়েকটা জিনিস আমার মিসেস, যেমন কলার থোর, তোর না, মোচা মোচা, আগের দিন রাতেই দেখতাম বসে বসে পরিষ্কার করে রাখছি। রান্না একসময়, হ্যাঁ, আমি অনেক ছোট্ট বয়সে রান্না জানতাম, একা ছিলাম, তাই যখন থেকে 13 বৎসর বয়সে আমার মিসেসকে আমি নিয়ে আসি, জড়োয়ার ঝুমকো থেকে একটি মতি খুশি পড়েছিল, আমি নিয়ে এসেছিলাম, রান্না আমি শিখিয়েছি। তার পরবর্তীতে বিয়ের প্রায় 41 বছর আমি রান্না কিচেনের দিকে যেতেই হতো না, গ্যাস তো জ্বালানো দূরের কথা। হ্যাঁ, তবে এবারে আমি গ্যাস জ্বালানোটা শিখে গেছি। উপরের দিকে হচ্ছে খোলা, নিচের দিকে বন্ধ, এটা শিখেছি। আগে পারতাম না। 2-1 দিনের জন্য যদি আমার মেয়ের বাড়িও যেত বা দিয়ে আসতাম, আমি ওই অনেক ভুলভাল করে ফেলতাম, কিন্তু এবারে গ্যাসটা আমি ঠিক মতন পারছি। আর অন্যান্য অনেক বিষয়ে মনে পড়ে যে সময় মতন টাইমে টাইমে চা, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই নিকটে জিটি রোড দোকান চলে যাচ্ছি, চায়ের ঝামেলা করছি না। আর কখনো কখনো ফ্রিজে রান্নার খাবার পড়ে থাকছে, এদিকে অন্য জায়গায় নিমন্ত্রণ বা কেউ খাবার নিয়ে আসছে, এইসব ব্যাপারে চলছে। অনেক সময় খাবার ফেলে দিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি খাদ্য অপচয় একদম পছন্দ করি না। কারণ আমরা যে খাদ্যগুলো খাই, যাই কিছু বলুন না কেন, এই ভাত যে রান্না হয়, চাল, এই চাল হতে গিয়ে যে কৃষকেরা কত পরিশ্রম করে তীব্র দাবদাহের মধ্যে, সেটা আমাদের কাছে আসে, অনেকভাবে আসে, কিন্তু তখন তাদের কষ্টটার কথা মনে পড়ে। আমি গিয়েছিলাম মধ্যপ্রদেশ, খাজুরাহো। তো খাজুরাহোতে যে হোটেলে ছিলাম, ভদ্রলোক মালিক এত আমার সঙ্গে তার হৃদ্যতা হয়ে গেছিল, তার গ্রামের বাড়ি দেখাতে নিয়ে গেছিলেন একদিন স্কুটি করে। তাই খাজুরাহো থেকে প্রায় আসা যাওয়া নিয়ে 70 কিলোমিটার। ওখানে দেখেছি কৃষকরা কী না পরিশ্রম, বিশাল বিশাল শুধুমাত্র কুয়া রয়েছে, জল এছাড়া টিউবওয়েলও নেই, জল সাপ্লাই নেই, সেখান থেকে কাঁধে করে, টিনের করে কাঁধে করে সেই জল দিয়ে তারা শস্য চাষ করছে, বেগুন, টমেটো, এমনকি ধান পর্যন্ত। এটা তারা সেই কুয়া থেকে জল নেওয়া একটা পাম্পের মতো সিস্টেম করেছে, কুয়ার ভেতর থেকে জলটা টেনে তুলতে হয় না, বিশাল কুয়া, বিশাল একটা সময়ের, সেখান থেকে পাম্পের সাহায্যে জলটা উঠে, কিন্তু কাঁধে করে, পাইপ সিস্টেম নেই, কাঁধে করে করে সেই জল নিয়ে যায়। একজন প্রায় 90 বৎসরের বৃদ্ধকে দেখলাম, তিনি জল নিয়ে যাচ্ছিলেন না, কিন্তু ওই রোদের মধ্যে উনি ওই চাষ দেখতে যাচ্ছিলেন। আমরা যখন পৌঁছালাম, তিনি একটা খাটিয়ার মধ্যে শুয়েছিলেন, সেখান থেকে দেখলাম সেই, তখন আমি জিজ্ঞাসা করলাম, এই চাচা কোথায় যাচ্ছে? বলছে সব ক্ষেত দেখতে যাচ্ছেন উনি।
তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খাদ্য অপচয় করবেন না। খাদ্য অপচয় একেবারে করবেন না। এগুলো অন্যান্য উন্নতিশীল দেশে সেখানে কঠোরভাবে পালন করা হয়। যেমন জার্মানে আমাদের ভারতের সুনামধন্য যে বিশিষ্ট ব্যবসায়ী কথাটা আমি রতন টাটার ক্ষেত্রে উল্লেখ করতে চাইনি। একজন দেবতা ছিলেন ভারতবর্ষের। হ্যাঁ, তিনি একটি জার্মানি গিয়েছিলেন, একটা রেস্টুরেন্টে আরও 15 জন খেতে গেছিলেন। সেখানে দেখতে পেলেন একটি টেবিলে মানে যুবক যুবতী, তারা সামান্য একটা দুটো ডিম সেদ্ধ নিয়েছে আর এক ক্যাঙে করে ওই বিয়ার বলতে এসেছে বিয়ার। তখন রতন টাটা মহোদয় নিজে নিজে ভাবলেন যে তো এদের বিয়ে মানে প্রেম টিকবে না, সামান্য এই দুটো ডিম এই খাওয়া। তখন ওনার ম্যানেজার ওখানে 15 জনের জন্য খাবারের অর্ডার দিয়েছিলেন এবং যথারীতি অনেক খাবার দিয়েছে 15 জন, কিন্তু তারাও সমস্ত খেতে পারলেন না। খাওয়ার থালায় রয়েছে, এটা আমাদের ভারতের অভ্যাসেই আছে খাওয়া নষ্ট করা। তখন অন্য একটা টেবিলে 4 জন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা খাচ্ছিলেন। যখন দেখলো যে পাতের মধ্যে থালায় খাওয়া রয়ে গেছে, সঙ্গে সঙ্গে একজন ডেকে, কী ব্যাপার, আপনারা এইভাবে খাবার নষ্ট করলেন কেন? তখন ম্যানেজার বলছে, আমরা পয়সা দিয়েছি। বলে, পয়সা দিলে তো হবে না। পয়সা দিয়েছেন ঠিক আছে, কিন্তু খাবারটা তো আপনাকে খেতে হবে। তখন হয়তো আরও কথাবার্তা হলো, তাতে কী করলেন এরা, সঙ্গে সঙ্গে সিভিল সোসাইটিতে ফোন করলেন। সেখান থেকে দ্রুত গতিতে ওই রেস্টুরেন্টে চলে আসলেন সিভিল সোসাইটির লোক। সেখানে তাদেরকে 50,000 ওখানকার ইউরো হোক বা রুপি ফাইন করেছিল। এই ব্যবস্থা আমাদের ভারতে কবে হবে জানি না, হওয়াটা উচিত। খাদ্য অপচয় যদি বন্ধ হতো, আমি অনেক সময় বাজারে গিয়েও দেখি 12টা-1টার সময় গেলে কত সবজি যা বিক্রি হয় তার বোধহয় 50% হয়তো একটু কম হয়, পড়ে থাকে, নষ্ট। এদিকে পোস্ত চাষ করা নিষিদ্ধ, অথচ পোস্ত বাঙালি আমাদের ধরুন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া মানে খাবারের মেনুতে পোস্ত চাই। তাহলে সেই পোস্তটা চাষ কেন হবে না আমার মাথায় ঢুকে না। এই যে কত হাজার, মানে বিক্রি তো নিষিদ্ধ নেই, প্রতিটা দোকানে পোস্ত বিক্রয় হয়, অন্য রাজ্য থেকে নিশ্চয়ই আসে। তাহলে সেই পোস্ত আমাদের বহুমূল্যে ক্রয় করতে হয়। পোস্ত একটি সুস্বাদু সবজির মধ্যে, মানে খাবারের মধ্যে। তাইলে পোস্ত চাষটা যথেষ্ট নিরাপত্তা দিয়ে হয়তো বলতে চাইছে ওখান থেকে কি নেশা তৈরি হয়। তো কোন নেশাটা বন্ধ আছে? বর্তমানে আমাদের রাজ্যই চলছে নেশার সুরাপানের ট্যাক্স, যেভাবে সুরাপানের মানে বিক্রয় বেড়েছে, সেইভাবে তার মূল্যও বেড়েছে, প্রচুর মূল্য, খাচ্ছে সবাই। তাহলে পোস্ত চাষে কী আপত্তি আমার ঠিক মাথায় আসে। যাই হোক, ঠিক আছে, শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে ওই যে সকালে যে সারমেয়, অর্থাৎ সারমেয় হচ্ছে কুকুরের শুদ্ধ নাম, এখানে আমাদের পাড়ায় 3 জনকে কামড়িয়েছে, আমার কাছে আসলো। আমি তোমার সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানা ব্যান্ডেল পিপি আমাদের প্রধানকে অবগত করেছিলাম, ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি যথেষ্ট, যেটা আইনানুগ বা পত্র মারফত আমাকে, এই যে ঘুমিয়েও পড়েছিলাম, ফোন করলেন যে দাদা গিয়েছেন, একজনকে আমি তো পাঠিয়েছি কিন্তু সে আসেনি। যাই হোক, আমি পরবর্তীতে গিয়ে দেখব কি হচ্ছে। তবে সতর্ক তো করে দিয়ে এসছি। এখানে তারামার পুজো হচ্ছে, পূজা প্যান্ডেলের আমি অনেকগুলো চোঙ লাগানো সেই মাইক ব্যবহার করলাম। মাইক ব্যবহার করে আমি সচেতন করে আসলাম যে বাড়ির শিশুদের আপনারা সাবধানে রাখুন, নিজেরা সাবধান থাকবেন। এবং হয়তো আরেকটি বেশি অ্যানাউন্সমেন্টটা করে ফেলেছিলাম, ভুলেই হবে। আমাদের দেশ, আমাদের রাজ্য, যে বলেছিলাম যে পশু দপ্তর বা যেখান থেকে তারা আসবেন, এই কথাটা বলে ফেলেছিলাম। তারপরে আপনাদের
আবার পুনরায় অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেব যে কুকুরটাকে কি করা হলো, কিন্তু সেটা এখনও করা সম্ভব হয়নি। যাই হোক, তারপরে আর কেউ আসেনি, হয়তো সবাই সাবধানতা অবলম্বন করেছে, এটা লোকের মুখে মুখে সবাই জেনে গেছে। তাহাতেই তার রঙও বলে দিয়েছিলাম, কালো এবং সাদা রং সেই কুকুর বা সারমেয়র। হ্যাঁ, তো পরে আমি অনেক সূত্রে অনেক খবর নিলাম। আমাদের ডিস্ট্রিক্ট যিনি বর্তমানে পশুপালন দপ্তরের আধিকারিক গভর্নমেন্ট, আমি তাকেও ফোন করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ, তিনি মিটিংয়ে ছিলেন, মিটিংয়েও আমার সাথে ফোনে কথা বললেন, 10 মিনিট কথা হয়েছে। তিনি যেটা বলতে চাইলেন যে এটা আমাদের কাজ নয়, এটা প্রধানের কথাই বললেন এবং পৌরসভার চেয়ারম্যানের বিষয়ে বললেন। এবং আমি বলেছি তখন যে আমরা পঞ্চায়েত অঞ্চলে থাকি, প্রধানকে অবগত করেছি। হ্যাঁ, উনি এটাও বলেছেন যদি আপনাদের যদি ওখানে সম্ভব না হয় তখন আমাকে জানাবেন, আমি কোনো এনজিওর মাধ্যমে ওটাকে আমি রিকভারি করার ব্যবস্থা করব। হ্যাঁ, যিনি আধিকারিক খাদ্য আধিকারিক নাম চলে আসলো, উনি আমাদের সম্প্রদায়ের নবরাজ বড়ুয়া, আমাদের ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টের, এবং পশুপালন দপ্তরের যিনি আধিকারিক মুখ্য আধিকারিক হুগলি জেলা, তার নাম হচ্ছে ডক্টর রূপম বড়ুয়া। এরকম সকল আধিকারিকদের সঙ্গে আমার পরিচয়, শুধু সম্প্রদায় বলে নয়, প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমার পরিচয় গড়ে ওঠে জনস্বার্থে, তার পাবলিক ইন্টারেস্ট। যাই অনেকক্ষণ ধরে কথা বললাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।